আসসালামু আলাইকুম। আমি লুনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি আমার এমএসসি ছাত্রদের জন্য অনলাইনে ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তোমরা সবাই নিজে সাবধানে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করবে। তোমরা জানো আমি তোমাদের কোর্স কোড 313133 মেডিকেল এন্টোমোলজি অ্যান্ড ভেটেরিনারি এন্টোমোলজি এই বিষয়টির পড়িয়ে থাকি। চলো তাহলে আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ছবিতে কি দেখছি? একটা মশা। মশাটা কি করছে? কামড়াচ্ছে। মশা কামড় দেওয়ার ছবিটা আমরা কেন দেখছি? মশা কামড়ের ফলে কি হতে পারে? আমরা জানি মশা কামড়ের ফলে বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে থাকে, যেমন ডেঙ্গু হতে পারে। আর কি রোগ হতে পারে? ম্যালেরিয়া হতে পারে, চিকেনগুনিয়া হতে পারে, জাপানিজ এনসেফ্যালিটিস হতে পারে, ফাইলেরিয়াসিস হতে পারে, ইয়েলো ফিভার হতে পারে। এই যে রোগগুলো, এইগুলো আমাদের মশাবাহিত রোগ এবং এই আমরা এই মশার কারণে সৃষ্টি হয়ে থাকে। তার মধ্যে থেকে আজকে আমরা পড়ব ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা কি? ম্যালেরিয়াটা যে শব্দটা থেকে এসেছে, এটা একটা ইটালিয়ান শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে ব্যাড এয়ার। ঠিক আছে, সেটা হচ্ছে the word malaria comes from Italian word malariare which literally means bad air. তার মানে আমাদের ম্যালেরিয়াটা এটাকে কেন ওই ব্যাড এয়ারটা বলা হয়ে থাকে? This came from the ancient association traced back as far as ancient Greek and Roman that the disease was associated with swampy, marshy area where the air is smelled bad. আমাদের যেখানে দেখা যাচ্ছে, আগে যেখানে দেখা যেত যে মানে ধারণা করা যায় দূষিত বায়ু সেবনে ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয়। এটার কারণটা কি? যেখানে কোনো রকমের বদ্ধ জলাভূমি বা ডোবা থেকে, যেখান থেকে দূষিত বাতাস থাকতো, তার আশেপাশে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবটা দেখা যেত। কারণ আমরা যদি এটা চিন্তা করি যে ম্যালেরিয়াটা হচ্ছে একটা মসকিটো বর্ন ডিজিজ, এই যে মশাটা অ্যানোফিলিস মশাটা কি করে? সেই যে ডোবানালা, পচা ডোবানালাতেই বসবাস করে, ওখানে ডিম পাড়ে আর আশেপাশে ঝোপঝাড়ে থাকে। সেজন্য ওই যেখানে পচা ডোবানালা থাকে সেখানেই এই ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাবটা দেখা যেত। আচ্ছা, এরপরে তাহলে ম্যালেরিয়াটা কি আমরা বলতে পারি? ম্যালেরিয়া is a life-threatening disease caused by protozoan parasite that are transmitted to people through the bites of infected female Anopheles mosquito. হ্যাঁ, অ্যানোফিলিস মসকিটো ছবিটা দেখলাম আমরা এখানে। এটা একটা কি হচ্ছে, ম্যালেরিয়া একটা হচ্ছে মানে মারাত্মক একটা রোগ। এটা জীবন সংশয় ঘটে থাকে এই রোগের। এবং এটা কি করে? একটা প্রোটোজোয়ান প্যারাসাইট, সেই প্যারাসাইটের নাম আমরা বলবো, সেটা হচ্ছে একটা প্লাজমোডিয়াম প্যারাসাইট এবং এটা মাধ্যমে হয়ে থাকে। কিন্তু এটা কিভাবে হচ্ছে? মানুষের মধ্যে হচ্ছে কিসের মাধ্যমে? এটার বাহকটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। ঠিক আছে, আচ্ছা। Although malaria is a deadly disease, it is preventable and curable. যদিও আমরা বলছি এটা খুবই মারাত্মক একটা রোগ, ডেডলি ডিজিজ, তারপরেও আমরাকে এটা প্রিভেন্টেড করা যায় এবং এটা থেকে আমরা সুস্থ হতে পারি। It is preventable and curable. In 2019, there was an estimated 229 million cases of malaria worldwide. সারা বিশ্বে 2019 সালে দেখা গেছে যে প্রায় 229 মিলিয়ন ম্যালেরিয়ার কেসটা শনাক্ত করা হয়েছে। Children aged under 5 years are most vulnerable group affected by malaria. আমাদের এই ম্যালেরিয়াটা সব বয়সী মানুষকে আক্রমণ করে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 বছরের নিচে যেসব শিশু, তারা হচ্ছে এখানে vulnerable group. In 2019, the they accounted for 67% of all malaria deaths worldwide. যত পৃথিবীতে যত
ম্যালেরিয়াতে রোগী মারা গেছে তার 67% ছিল 5 বছরের নিচের শিশু। সুতরাং এটা খুবই মারাত্মক একটা ডিজিজ। ম্যালেরিয়া ডিজিজটাকে 25 এপ্রিল 25th April is World Malaria Day. It was instituted by WHO member states during the World Health Assembly of 2007. 2007 সালে হুর অ্যাসেম্বলিতে যেটা হু মেম্বারদের একটা অ্যাসেম্বলিতে দেখা গেছে যে 25শে এপ্রিলকে ওনারা ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হিসেবে আখ্যায়িত করেছেন। এখানে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হিসেবে আখ্যায়িত করার যুক্তিটা কি? এই দিনে ওনারা পুরো বিশ্বের ম্যালেরিয়ার সার্বিক অবস্থাটা পর্যালোচনা করেন, কোথায় সাহায্য পাঠাতে হবে, কোথায় কিভাবে ইরাডিকেট করতে হবে, কোন জায়গায় ম্যালেরিয়ার প্রকোপ ছিল, কমেছে, বেড়েছে, এই সব কিছু নিয়ে পর্যালোচনা করেন এবং এটা থেকে মুক্তি পাওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যালেরিয়া একটি মারাত্মক রোগ। এবার চলে আসো ম্যালেরিয়ার আমরা একটু ইতিহাস যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো যে আমরা একটা ছবি দেখি। ইনি যার ছবি দেখছেন ওনার নাম হচ্ছে ডক্টর চার্লস লুইস আলফোনেস লেভেরন। উনি একজন ফরাসি সেনাবাহিনীর ডাক্তার। উনি 1880 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মানুষের রক্তে এই ম্যালেরিয়ার পরজীবীটার উপস্থিতি লক্ষ্য করেন এবং ম্যালেরিয়ার কারণ হিসেবে প্রোটোজোয়ান যে প্যারাসাইটটাকে প্যাথোজেনিক এজেন্ট হিসেবে বর্ণনা করেন, প্রমাণ করেন এবং ওনার এই বর্ণনার জন্য উনি 1907 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ডক্টর চার্লস Louis Alphonse Leveron discovered that malaria is caused by protozoan parasite in 1880. In 1907, he was awarded the Nobel Prize for his work on protozoa in causing disease. আরেকজনকে আমরা দেখতে পারি, এর মধ্যে আমরা আবার বলতে পারি স্যার প্যাট্রিক ম্যানসন। উনি মশার সাথে ম্যালেরিয়া রোগের সম্পর্কটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এরপরে আমরা আরেকজনের ছবি দেখছি। উনি হচ্ছেন স্যার রোনাল্ড রস। আমরা উনি একজন ব্রিটিশ চিকিৎসক। উনি যে আমাদের ভারতীয় মেডিকেল সার্ভিসে কর্মরত ছিলেন। উনি 1897 সালে উনি যখন ভারতে ছিলেন তখন তিনি দেখেন যে কেবলমাত্র অ্যানোফিলিস গণভুক্ত যে স্ত্রী মশা সেটা ম্যালেরিয়ার পরজীবী বহন করে। আচ্ছা, স্যার রোনাল্ড রস ডিসকভার্ড দ্যাট মসকিটো ট্রান্সমিটেড ম্যালেরিয়া বিটুইন হিউম্যান হোস্ট। এই মানুষটা এবং তার এই যুগান্তকারী আবিষ্কারের জন্য উনি 1902 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এই ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার বা ম্যালেরিয়ার সাথে সম্পর্কিত অনেকেই নোবেল প্রাইজ পেয়েছেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসো, আমরা যদি একটু জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটা দেখি, ম্যালেরিয়াটা কোন কোন অঞ্চলে দেখা যায় পৃথিবীব্যাপীতে। ম্যালেরিয়া সাধারণত ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নে, যেখানে আমাদের একটু গরম বেশি থাকে সেখানটায় বেশি দেখা যায়। ম্যালেরিয়া ইজ এ গ্লোবাল হেলথ প্রবলেম predominant in tropical and subtropical regions including Africa, South America, সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। আমরা যদি বিশ্বের ম্যাপটা দেখি, এখানে দেখছো যেটা হচ্ছে আমাদের একটু গাঢ় খয়েরি রঙের দাগ করা, সেটাই হচ্ছে ম্যালেরিয়া এভরিওয়্যার। সেই অঞ্চলগুলাতে ম্যালেরিয়াটা সব জায়গা থেকে, যেখানে এটা আমার কি হচ্ছে আমেরিকা, সাউথ আমেরিকার সাউথ আমেরিকা যে ব্রাজিলের এই জায়গাটা আমরা দেখতে পাই, এখানে যে বেশি হচ্ছে। তারপরে আফ্রিকার অঞ্চলে পুরো অঞ্চলটাই এই ম্যালেরিয়াতে প্রাদুর্ভাবটা খুবই বেশি। এটা কিন্তু আমাদের বিষুবরেখা, তার মানে বিষুবরেখার আশেপাশের অঞ্চলগুলোতে বেশি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এশিয়ান অবস্থা। সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়াতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবটা দেখা যাচ্ছে। হলুদ রঙের যেগুলো অংশ, সেই অংশগুলোতে দেখা যাচ্ছে ম্যালেরিয়া প্রেজেন্ট ভ্যারিজ, এখানে ম্যালেরিয়া আছে কিন্তু কম কম ভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর যেটা সবুজ অংশ সেই অংশগুলোতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবটা নেই বললেই চলে। Most malaria cases and deaths occur in sub-Sahara Africa. আফ্রিকার যে সাব-সাহারান অঞ্চল, সেই অঞ্চলটাতেই বেশিরভাগ ডেথ দেখা গেছে। In 2019, nearly half of the world's population was at risk of malaria. দেখা গেছে যে 2019 সালের
অর্ধেকের টোটাল পপুলেশনের অর্ধেকের বেশি আমাদের ম্যালেরিয়ার আক্রমণের রিস্কের মধ্যে ছিল। এই ছবিটা দেখি, এখানে কি ছবি দেখছে, ওর মাথা ব্যথা করছে, হেডেক আছে, ফ্যাটিক হয়েছে, এর হচ্ছে নাউসিয়া হচ্ছে, এর যে বমিটি হচ্ছে, তার শীত লাগছে, চিলিং ঠান্ডা ঠান্ডা লাগছে, এর ফিভার হচ্ছে, তার মাসেল পেইন হচ্ছে। ছবি দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, ছবি দেখে আমরা যা বুঝতে পারছি সেটা হচ্ছে এই সবগুলোই হচ্ছে আমাদের ম্যালেরিয়ার সিমটমস অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া হলে যে ম্যালেরিয়া হতে পারে সেটা আমরা কি করে বুঝবো? এটা এই এতগুলো সিমটম হলে সবচেয়ে প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাঁপুনি দিয়ে জ্বর আসা, ছেড়ে যাওয়া, গা কাঁটা দিয়ে ওঠা, ইত্যাদি। তা এর সাথে সাথে আমাদের কি থাকবে? এর সাথে সাথে আমাদের দেখা যাবে জ্বরেরটা সেটা 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর ওঠানামা করতে পারে। আবার জ্বর কমে যখন যাবে তখন শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও ঠান্ডা হয়ে যেতে পারে, একটু শীত শীত ভাব রাখতে পারে, ঠান্ডা শীতল অনুভূতি। এটার সাথে আমাদের ক্ষুধার অভাব থাকবে, বমিটা দেখেছি আমরা, মাথা ব্যথা করবে, গায়ে যে মাসেল পেইন হবে, পেটে ব্যথা করতে পারে, তীব্র পানির পিপাসা পেতে পারে। আর আমাদের এগুলো যেহেতু আমরা পরে দেখব এই ম্যালেরিয়া জীবাণুটা আমাদের যকৃৎকে আক্রমণ করে, সেই কারণে আমাদের যকৃৎটা এবং আমাদের প্লীহাটা বড় হয়ে যেতে পারে এবং যকৃতে যেখানে খাবার খাওয়ার পর এবং ওরা যেহেতু আবার আমাদের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে ধ্বংস হয়ে যায়, ফলে আমাদের রক্তশূন্যতা দেখা দিতে পারে। ইত্যাদিগুলো হচ্ছে আমার ম্যালেরিয়ার রোগের সিমটম বা উপসর্গ। এরপরে আসি ম্যালেরিয়া প্যারাসাইট। যা যা বললাম এটার মধ্যে আমরা কি জানতে পারলাম? ম্যালেরিয়া একটা প্রোটোজোয়ান প্যারাসাইট। এই প্যারাসাইটের নাম কি হচ্ছে? এটা হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম গণভূত। দেখা যাচ্ছে যে প্লাজমোডিয়ামের প্রায় 60টি প্রজাতি দ্বারা মানুষ ও বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে, শুধু যে ম্যালেরিয়া মানুষে হয় তা না, এটা তোমার সরীসৃপে হতে পারে, পাখিতে হতে পারে, ইঁদুরে বানরে হতে পারে। আমাদের একটা প্রজাতি আছে যেটা বানর থেকে এসেছে, আচ্ছা, যে আমরা এটা নাম একটু পরে বলবো। এই রোগে বিভিন্ন হতে পারে। আর দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন প্রজাতির মধ্যে 60টার মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য, তার মধ্যে আমরা 5টা উল্লেখযোগ্য নাম দেখব। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, দ্বিতীয়টা হচ্ছে প্লাজমোডিয়াম ওভেলি, তারপরে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরি। এই সবগুলো হচ্ছে আমাদের মানুষের সাথে রোগ সৃষ্টি করে থাকে। এবং 5 নাম্বারটা হচ্ছে প্লাজমোডিয়াম নলেসি। প্লাজমোডিয়াম নলেসিটা মালয়েশিয়াতে দেখা গেছে প্রথম, এবং ওখানে দেখা গেছে যে বানর থেকে এটা এসেছে, ঠিক আছে? আর এই যে আমার 5টা আছে এটার মধ্যে সবচেয়ে মারাত্মক যেই ম্যালেরিয়াটা সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এটা হচ্ছে ইট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস অফ দ্য 5, ঠিক আছে? এই প্রজাতির মধ্যে এই প্রজাতিটা হচ্ছে সবচেয়ে মারাত্মক, কারণ এখানে ম্যালিগনেন্ট টার্সিয়ারি ম্যালেরিয়া এটা ফ্যালসিপারামের মাধ্যমে হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে এটা খুবই মারাত্মক। এরপরে চলে আসি হোস্ট অফ ম্যালেরিয়া প্যারাসাইট, প্লাজমোডিয়ামের যে হোস্ট, এটা আমরা দেখলাম প্যারাসাইটটা কি আছে, তারপরে যে কোন শরীরের মধ্যে বাইরে আমরা ভেক্টরও বলতে পারি যে এটার ভেক্টরটা কি। প্রজাতিটা তো মানুষের শরীরে এমনি এমনি চলে আসছে না রোগের জন্য। আচ্ছা, সেটা হচ্ছে একটা হচ্ছে ডেফিনিট হোস্ট, সেটা হচ্ছে মসকিউটো, এই যেটা মশা, সেটাকে আমরা ডেফিনিট হোস্ট বলছি। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, সেটাকে আমরা বলছি মানুষ, ঠিক আছে? এইটার এখন একটু ব্যাখ্যাটা আমরা শুনি। এই যে আমরা বললাম ডেফিনিট হোস্ট বা আমাদের যে একটাকে আমরা প্রাইমারি হোস্ট বলতে পারি, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, একটা মুখ্য পোষক আর একটা হচ্ছে গৌণ পোষক। এই যে শব্দগুলো আমরা ম্যালেরিয়া জীবনচক্রটা যখন পর্যালোচনা করব তখন দেখবো ওদের জীবনচক্র সম্পন্ন করার জন্য 2টা পোষকের প্রয়োজন হয়, ঠিক আছে? এই জন্য এদের যে জীবনচক্র এদেরকে ডাইজেনেটিক প্যারাসাইট বলা হয়। এবং ডাইজেনেটিক প্যারাসাইটের মধ্যে একটা হচ্ছে প্রাইমারি হোস্ট বা মুখ্য পোষক, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট বা গৌণ পোষক। প্রাইমারি হোস্ট বা মুখ্য পোষকটা কারা? যেই প্রাণীটার ভেতরে জীবাণুটার সেক্সুয়াল সাইকেলটা চলে সেটাই হচ্ছে প্রাইমারি বা ডেফিনেট হোস্ট। এখানে আমরা আরো পড়তে গিয়ে দেখব যে মশকই হচ্ছে এদের প্রাইমারি হোস্ট বা ডেফিনেট হোস্ট, কারণ মশকের ভেতরেই দেহের ভেতরেই কি হচ্ছে এদের
যৌন চক্রটা জীবন চক্রটা চলে এবং মানুষের ভেতরে অযৌন চক্রটা চলছে বলেই মানুষ হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট বা সেকেন্ডারি হোস্ট। আচ্ছা, এবার চলে আসো আমরা লাইফ সাইকেলে চলে আসি। ম্যালেরিয়ার প্যারাসাইটের আমি একটু আগে যা বলছি, লাইফ সাইকেল ডিভাইডেড ইন্টু টু পার্টস। এখন ম্যালেরিয়া যে জীবন চক্রটা হোস্ট দুইটা আছে, দুইটা এটা যে ডিভাইডেড ইন্টু টু পার্ট, দুইটার কি আছে অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল অর সাইজোগনি ইন ম্যান। আমরা আগে দেখেছি মানুষ ইন্টারমিডিয়েট হোস্ট এবং তার মানুষের দেহের ভিতরে অ্যাসেক্সুয়াল সাইকেলটা চলে এবং এটা এই জন্য এই যে চক্রটা চলে সেটার নাম হচ্ছে সাইজোগনি। আর একটা হচ্ছে সেক্সুয়াল লাইফ সাইকেল আর স্পোরোগনি ইন ফিমেল মসকিটো অ্যানোফিলিস মসকিটো। ফিমেল অ্যানোফিলিস মসকিটোর ভেতরে যে চক্রটা চলে সেটাকে আমরা স্পোরোগনি বলি। মানুষের ভেতরে যেটা চলছে সেটাকে আমরা সাইজোগনি বলছি। আচ্ছা, এখন আসি অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল অর সাইজোগনি ইন হিউম্যান। আর সাইজোগনি বলতে আমরা কি বুঝতে পারছি? Zygony is the process of asexual reproduction by which Plasmodium undergoes asexually multiplication in liver cell and RBC of human. এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের দেহে যে যখন অযৌন জীবন চক্রটা চলছে সেখানেও দুটা অংশ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে লিভার সেলে আর একটা হচ্ছে আরবিসি তে। লিভার সেলে কি হচ্ছে আমরা দেখি, ইট অকার্স ইন লিভার সেল দ্যাট ইজ হেপাটিক সাইজোগনি, সেটার নাম হচ্ছে হেপাটিক সাইজোগনি। এবং যেটা আমাদের লোহিত রক্তকণিকায় চলবে সেটা হচ্ছে ইরাইথোসাইটিক সাইজোগনি ইন আরবিসি দ্যাট ইজ ইরাইথোসাইটিক সাইজোগনি। সুতরাং অ্যাসেক্সুয়াল ফেজটাকেও আমরা মানব দেহের দুটো অঙ্গে হতে দেখি, একটা হচ্ছে লিভারে আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকায়। চলো আমরা একটু ডিটেলসে যাই এখন। When an infected female Anopheles mosquito bites a healthy person, it injects thousands of sporozoids along with saliva into the bloodstream. Inside liver and RBC, different forms of sporozoids causes infection. যখন একটা Anopheles স্ত্রী মশকি যখন একদম যেটা ইনফেক্টেড মশকি হতে হবে, কারণ যে যার ভেতরে ম্যালেরিয়ার প্যারাসাইটটা আছে সে যখন একজন সুস্থ মানুষকে দংশন করবে তখন তার মশকি স্যালাইভার মাধ্যমে সেই স্পোরোজয়েডগুলি বা ম্যালেরিয়া জীবাণুটা কি করবে, ম্যালেরিয়া জীবাণুটা মানুষের দেহে চলে আসবে। চলে কোথায় আসবে? স্যালাইভার মাধ্যমে সেটা করে মানুষের রক্তস্রোতে চলে আসবে এবং তারপরে সেটা লিভারে বা আরবিসিতে চলে যাচ্ছে। আচ্ছা, asexual cycle or সাইজোগনি in human is completed in following phases. এইটা আমরা দেখলাম একটা লিভারে চলছে, একটা আরবিসিতে চলছে। এখন এটা যেন আমরা টোটালি 5টা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি ইরাইথোসাইটিক সাইজোগনি, এক্সো ইরাইথোসাইটিক সাইজোগনি, ইরাইথোসাইটিক সাইকেল, আর একটা হচ্ছে পোস্ট ইরাইথোসাইটিক সাইকেল, আর একটা হচ্ছে ফর্মেশন অফ গ্যামেট। আমরা এই 5টা হেডলাইনে এই যে টোটাল অ্যাসেক্সুয়াল সাইকেলটাকে আমরা বর্ণনা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখছি the process of formation of many cryptozoites from a single sporozoid in liver cell is called pre-erythrocytic সাইজোগনি। আমরা এখন pre-erythrocytic সাইজোগনিটা পড়বো, সেটার এখন ব্যাখ্যাটা যাচ্ছি। the process of formation of many cryptozoids, একটা স্পোরোজয়েড থেকে অনেক ক্রিপ্টোজয়েড তৈরি হওয়ার যে প্রসেসটা সেটাই হচ্ছে pre-erythrocytic সাইজোগনি। The sporozoid is a minute sickle-shaped cell with an oval nucleus. এই স্পোরোজয়েডটা কিরকম আমি দেখি, স্পোরোজয়েডটা দেখো ছবিটাতে যেখানে যে ব্লিঙ্ক করছে লাল, এটা দেখো একটা মাকো আকৃতির একটা কি হচ্ছে মাকো আকৃতির অংশ যেটার মাঝখানে একটা নিউক্লিয়াস আছে, তাই না? এটা আমাদের মশকি যখন একজন সুস্থ মানুষকে মানে স্পোরোজয়েড বহন করে কোনো মশকি যখন সুস্থ মানুষকে দংশন করে কারণ লালার সাহায্যে এই স্পোরোজয়েডটা মানব দেহে প্রবেশ করে এবং আমাদের এই যে সাইজোগনিটা শুরু হয়ে যায়। এখন কি দেখা যাচ্ছে এখানে স্পোরোজয়েড এটা দেখতে কিরকম, এটা হচ্ছে আমাদের এটা মাকো আকৃতির বাঁকানো, এটা ক্ষুদ্র দশা, এটা লম্বায় প্রায় 10 থেকে 18 মিলি মাইক্রন হয়ে থাকে এবং প্রস্থে 0.05 থেকে 1 মধ্যে হয়ে থাকে।
এরা যে এদের যে স্ফীত মধ্যাংশে দেখা যাচ্ছে একটা নিউক্লিয়াস আছে, তাই না? নিউক্লিয়াস আছে এবং স্পোরোজয়েড গুলা, when the sporozoite enters the blood, it remains active for about half an hour and disappears from the blood circulation. এটা কি হচ্ছে, স্পোরোজয়েট রক্তে যখন বাহিত হচ্ছে তখন 30 মিনিটের মধ্যে সে ব্লাড স্ট্রিমে থাকে, তারপরে সে যকৃৎ কোষে চলে আসে এবং হেপাটোসাইটে প্রবেশ করে তাদের যে প্রি ইরাইথোসাইটিক সাইজোগনি চক্রটা শুরু করে। হেপাটিক সেলে প্রবেশ করার পরে কি ঘটনা ঘটছে সেটা দেখি আমরা। স্পোরোজয়েটস ইন হেপাটিক সেল grows in size and became spherical in shape called cryptozoite. এই যে আমরা ছবিতে দেখছি যে এখানে এইটা আমার ক্রিপ্টোজয়েট, এখানে ছিল মাকো আকৃতির, সেটা হয়ে গেছে গোলাকৃতির। এই যে স্পোরোজয়েটটা হেপাটিক সেলে যাওয়ার পরে সে কি করছে, সে বিভিন্ন যে হেপাটিক সেলে গিয়ে তার কি করছে, আকার আকৃতিটা চেঞ্জ করে ফেলছে। কিভাবে চেঞ্জ করছে, ও যখন খাদ্য গ্রহণ করে এবং খাদ্য গ্রহণ করে ওর আকারটা গোলাকার। কেন খাদ্য গ্রহণ করে সেটা একটু বলো তো। কারণ আমরা জানি স্পোরোজয়েটটা যখন সেলের ভেতরে ঢুকেছে তখন কি করছে, ওর তো খাবার দরকার, বেঁচে থাকতে হবে, তো আর এমনি এমনি থাকবে না। তখন আমাদের যে দেহের সবচেয়ে বড় যেটা লিভারটা হচ্ছে কি খাদ্য সঞ্চিত খাদ্য থাকে, সে ওর জন্য সহজভাবে হচ্ছে লিভারে চলে যাওয়া, সেখানে সে বসে বসে খাবারগুলা খেতে পারবে কারণ এখানে সঞ্চিত খাদ্যগুলো আছে। সে ঢুকছে, সে মাকো আকৃতি থাকে, তারপরে লিভার সেলে ঢোকার পরে সেটা গোলাকার হয়ে যায় খাবার খেয়ে। তারপরে এই যে অবস্থাটা তখন সেটাকে আমরা বলছি ক্রিপ্টোজয়েট। ঠিক আছে, এই অবস্থাটাকে আমরা বলছি ক্রিপ্টোজয়েট। The nucleus of each cryptozoite divides repeatedly and this multinucleated phase is called. এখন আমরা পরবর্তী এই ছবিটা দেখো। এই ছবিটা কি দেখা যাচ্ছে, এই ছবিতে দেখো তোমার ক্রিপ্টোজয়েটটা গোলাকার, কিন্তু মাঝখানে অনেক ডট 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 হয়ে গেছে। তার মানে কি, এদের যে নিউক্লিয়াসটা ছিল, একটা সিঙ্গেল নিউক্লিয়াস ছিল, সেটা বিভাজনের হচ্ছে বিভিন্ন ভাবে বিভাজিত, ক্রমাগত বিভাজনের মাধ্যমে অসংখ্য কি হচ্ছে নিউক্লিয়াস তৈরি করে। এই যে প্রায় এখানে দেখা যাচ্ছে যে 1200-র মতো নিউক্লিয়াস তৈরি হয়ে থাকে। এই যে অবস্থা, বহু নিউক্লিয়াস যুক্ত পরজীবের এই অবস্থাটাকে বলছে সাইজন্ট। ঠিক আছে, এই সাইজনটা তার পরবর্তীতে কি হচ্ছে, এই যে নিউক্লিয়াস ঘটলো, নিউক্লিয়াসের চারপাশে কি হবে, সাইটোপ্লাজম জমা হবে এবং ছোট ছোট আর যে কোষ সৃষ্টি হবে, এই কোষগুলোকে তখন বলা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। A cryptomerozoite is inside the cytoplasm is deposited around its small nucleus and form new cell called হচ্ছে cryptomerozoite. এই cryptomerozoite গুলা কি হচ্ছে, cryptomerozoite গুলা কি হচ্ছে, এই যে সাইজন্টের যে প্রাচীরটা, সাইজন মানে যেটা আমার কি হচ্ছে স্পোরোজয়েটটা পরে গোলাকার আকৃতি দিয়ে যেটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট হবে, এই সাইজন্টের প্রাচীরটা ভেদ করে কি আসবে, প্রাচীর ভেদ করে যকৃতে সাইনোসয়েডের কোষে ফাঁকা স্থানে আশ্রয় নেয়। ঠিক আছে, এটা আশ্রয় নিচ্ছে। এই যে স্টেজগুলা, এই দিস gives pressure, কিভাবে এটা হচ্ছে, this gives pressure the wall of hepatic cell and liberate out in the form of cryptozoites or cryptomerozoite through rupturing the hepatic cell. তারপরে যে পুরা কোষটাকে, হেপাটিক সেলটাকে ও ভেঙে করে চলে আসছে, এটা ব্লাড স্ট্রিমে চলে আসছে। এই টোটাল স্টেজটা কমপ্লিট হতে সময় লাগে 8 থেকে 10 দিন এবং এই সময় কোনো ম্যালেরিয়া সিমটম দেখা যায় না। এটা একটা অ্যাসিম্পটমিক স্টেজ। It completes in 8 to 10 days without showing any symptom. আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনার সময় কি হচ্ছে, মানুষদের যখন এই ম্যালেরিয়া প্রথম অজন্য চক্রটাকে আমরা প্রি ইরাইথোসাইটিক সাইজোগনি বলছি, এর থেকে দেখা যাচ্ছে এই সময় এক একটা সাইজন থেকে তোমার 8000 থেকে 20000 পর্যন্ত তোমার এই যে মেরোজয়েট গুলো চলে যেতে পারে। আর এই যে যকৃতের সাইনোসয়েডের কোষের মধ্যে স্থান নিচ্ছে। তারপর আমাদের চলে আসছে এক্সো ইরাইথোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, এখানে কি হচ্ছে, the process of formation of many meta sorry the process of formation of many cryptozoites from the cryptozoites in hepatic cell is called exoerythrocytic সাইজোগনি। আচ্ছা,
এখন দেখেছি ইট ইজ এ স্টেজ বিফোর দ্য ইনফেকশন অফ আরবিসি বা ইরাইথোসাইট। আরবিসি মানে আরবিসি কে আক্রমণ করার আগে কিছু কিছু এই যে প্রি ইরাইথোসাইটের সাইটোকাইনিন থেকে আবারও সেই সাইকেলটা আবারও রিপিটেড হতে থাকে। হিয়ার দ্য ক্রিপ্টোমেরোজয়েড রিলিজ form a hepatic cell will infect other new hepatic cells. They will then divide the invade the nutrients and other essential component of the hepatic cell. এই যেখানে দেখছি আমরা নতুন আবার যখন দেখা যাচ্ছে এই ক্রিপ্টোমেটাজয়েডগুলো যখন হেপাটোসাইটের প্রাচীর ভেঙে যকৃতের সাইনাসে আসে এবং পুনরায় আরেকটা যকৃৎ সেলকে আক্রমণ করে, তখন সেটাকে আমরা এক্সো এরাইথোসাইটিক সাইকেল বলি। যে এখানে দেখা যাচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে, তখন আবার যখন নতুন একটা হেপাটিক সেলের ভিতরে ঢুকছে, তখন সেটা আবার কি হচ্ছে, বিভিন্ন খাদ্য গ্রহণ করছে, বড় হচ্ছে, সাইজন্ট হয়ে ক্রিপ্টোজয়েড হয়ে যাচ্ছে, তারপরে ফাইনালি সে মেটাক্রিপ্টোজয়েটে পরিণত হচ্ছে, মেটাক্রিপ্টোমেরোজয়েটে আসছে। এই মেটাক্রিপ্টোমেরোজয়েটে কি হচ্ছে, তারপরে some cryptozoites are smaller in size called it micro metacryptozoite and some are large in size called it macro. এখান থেকে দেখা যাচ্ছে কিছু হচ্ছে বড় সাইজের হচ্ছে, কিছু বড় হলে সেটাকে বলছে ম্যাক্রো মেটাক্রিপ্টোসাইট, এবং যেটা ছোট হচ্ছে সেটাকে বলছে মাইক্রো metacryptozoite. Finally, a hepatic cell laden with the large number of metacryptomerozoites will burst out and it will release all the infectious particles out into the bloodstream. আচ্ছা, এখানে কি হচ্ছে, যখন এটা আবার সে আমরা আগেরটার মতো যখন এখানে আমার মেটাক্রিপ্টোমেরোজয়েডস এর মধ্যে অনেক যখন ভরে যাচ্ছে হেপাটিক সেলটা, তখন কি হচ্ছে, হেপাটিক সেলটা বিদীর্ণ হয়ে যাচ্ছে এবং এই যে ব্লাড স্ট্রিমের মধ্যে এই এজেন্ট গুলা বাইরে চলে আসছে, যে মেটাক্রিপ্টোমেরোজয়েড বা মাইক্রো মেটাক্রিপ্টোজয়েড গুলো বের হয়ে আসছে। এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে মাইক্রো metacryptozoid যেটা, the micro metacryptozoid enters the red blood cells to start the erythrocytic phase, while the macro metacryptozoids infect the fresh liver cell to continue the exoerythrocytic phase. এখানে দেখা যাচ্ছে যেটা আমাদের ম্যাক্রো ছিল, সেই ম্যাক্রো মেটাক্রিপ্টোজয়েডটা আবার আরেকটা সুস্থ হেপাটিক সেলকে আক্রমণ করছে এবং সেই চক্রটাকে পুনরাবৃত্তি করছে, এক্সোইরাইথোসাইটিক ফেজটাকে, এবং মাইক্রো মেটাক্রিপ্টোজয়েড যেটা, সেটা লোহিত রক্তকণিকাতে প্রবেশ করছে এবং সেখানে তাদের যে নতুন যেটা এরাইথোসাইটিক সাইকেলটা শুরু করছে। আচ্ছা, এখানে জানা যাচ্ছে যে আমরা এটা বলতে পারি যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো লোহিত কণিকার প্রবেশের পূর্বে কমপক্ষে 2টা এক্সোইরাইথোসাইটিক চক্র সম্পন্ন করে থাকে। আশা করছি তোমরা আজকের পড়াটা আমার বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পরবর্তী অংশগুলো পড়বো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং সবাই সবার জন্য আমরা দোয়া করব, সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।